তোকে হেল্প করলাম, আমার কাজ শেষ, আমি এখন যাই, আমার কোচিং আছে, তুই ভাইয়ের সাথে আসিস। রাহাত আমাকে আজরাইলের হাতে দিয়ে চলে গেল। আমি সাথে সাথে রোদ ভাইয়ার দিকে তাকালাম। উনি ভ্রু নাচিয়ে বলল, আমি তোর উঠবি? আমি ভয়ে ঢোক গিলে বললাম, আমি কিছু বলিনি, দেখলেই তো রাহাত বলেছে। কিন্তু আমি তো শুনলাম তুইও বলেছিস। আমি তো বাধ্য হয়ে বলেছি, ইচ্ছে করে বলিনি। ভাইয়া রহস্যময় হাসি দিয়ে বললেন, চল, আজকে আর ক্লাস করতে হবে না। আমি মাথা নাড়িয়ে সায় দিয়ে ভাইয়ার পেছন পেছন গেলাম। গাড়িতে উঠে বসলাম। ভাইয়া ড্রাইভ করছে, কিন্তু বাড়ির পথে না, অন্যদিকে। আমি ভয় পেয়ে গেলাম। ভাইয়া, আমরা কোথায় যাচ্ছি? উঠবি বানাবি আর ডেটে যাবি না? কি? আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? বললাম তো ইচ্ছে করে বলিনি, রাহাতের জন্য বলেছি। রাহাতের জন্য? তোকে ছেলেটা এতদিন ধরে ডিস্টার্ব করছে, তুই একবার আমাকে বললি না। রাহাতকে বলেছিস? আমি তোকে কি শর্ত দিয়েছিলাম? অ্যাডমিশন নেওয়ার সময় ভুলে গেলি? রাহাতকে বলতে পারলি, আমাকে বলতে পারলি না। আমি যাকে বলতে কমফোর্টেবল ফিল করেছি তাকেই বলেছি। রোদ ভাইয়া চোখ মুখ খিচে চেঁচিয়ে বলল, আমি তোর কেউ না? আমি তোর জন্য কিছুই করিনি? আমি কি তোর মনে একটুও জায়গা করতে পারিনি? আমি কি এতটাই খারাপ? আমার কি কোনো মূল্য নেই তোর কাছে? আমি ভাইয়ার চিৎকারে কেঁপে উঠি, ভয়ে কুঁচকে যাচ্ছি। আমি আমতা আমতা করে বললাম, আমি বুঝতে পারিনি আপনি এতটা রিয়েক্ট করবেন। আমি আপনাকে বলতে চেয়েছিলাম, কিন্তু ওই দিন ফুচকা খাওয়ার পরে যা হয়েছে তাতে সাহস পাইনি। প্লিজ সরি, আর এমন হবে না। ভাইয়া আমার দিকে চেয়ে বলল, মনে থাকে যেন, আজকে মাফ করে দিচ্ছি, পরবর্তীতে মাফ পাবি না। এক ভুলের জন্য একবার মাফ করি, দ্বিতীয়বার নয়। আমি বললাম, মনে থাকবে। কিছুক্ষণ নীরবতা, দুজনেরই মাঝে কেমন নিরিবিলি রাস্তা। কিন্তু কোথায় যাচ্ছি তা জানার জন্য মন আকুপাকু করছে, তাই জিজ্ঞেস করলাম, কোথায় যাচ্ছি? রোদ ভাইয়া বাঁকা হেসে বলল, শিক্ষা সফরে। তোকে শিক্ষা দিতে শিক্ষা সফরে নিয়ে যাচ্ছি। আমি ওনার কথার আগা মাথা বুঝতে না পারলেও বুঝতে পারছি বিপদের রেড সিগন্যাল। মানে? গেলেই বুঝতে পারবি। না, আমি কোথাও যাব না, আমি বাসায় যাব। প্লিজ আমাকে বাসায় নিয়ে চলুন, আমি যাব না, যাব না। রোদ ভাইয়া বিরক্ত হয়ে বলল, আর একবার চেঁচাবি, ধাক্কা মেরে চলন্ত গাড়ি থেকে ফেলে দেবো। এখানে হাত পা ভাঙলে কেউ আসবে না তোকে সাহায্য করতে, কারণ এখানে মানুষ নেই। আমি আশেপাশে তাকিয়ে দেখলাম, আসলেই আশেপাশে মানুষ নেই, তেমন গাড়িও নেই রাস্তায়, তাই চুপ করে থাকাই শ্রেয়। অনেকটা সময় পর ভাইয়া গাড়ি থামালো। চেয়ে দেখি নদীর পাড়। আমি দৌড়ে নেমে গেলাম। কি সুন্দর শান্ত পরিবেশ, চারপাশে ছোট ছোট গাছ গাছালিতে পরিপূর্ণ। কিছুটা দূরে নদী, বালু ধু ধু করছে, স্নিগ্ধ বাতাস বইছে, দূরে কিছু নৌকা চলছে। দুপুর বেলা, তাই আশেপাশে মানুষ নেই বললেই চলে। আমি নদীর ধারে গেলাম। পানিগুলো টলমল করছে, ইচ্ছে করছে নেমে সাঁতার কাটি। কি সুন্দর পানিগুলো ঢেউ খেলে যাচ্ছে, আর ঢেউগুলো ধীরে ধীরে আছড়ে পড়ছে, মনে হচ্ছে সমুদ্রের ধারে দাঁড়িয়ে আছি। নৌকার ঘাট দেখতে পেলাম, সেখানে বসে জুতা খুলে পানিতে পা ডুবিয়ে দিলাম। অসম্ভব ভালো লাগছে। প্রায় 10 থেকে 15 মিনিট পর আবার হুঁশ হলো। আমি তো একা আসিনি, রোদ ভাইয়াও এসছে। ভাইয়া কই? আমি ঘাড় ঘুরিয়ে ভাইয়াকে খুঁজছি, ভাইয়া নেই। তারপর আশেপাশে চেয়ে দেখছিলাম, কোথাও নেই। আমি উঠে ভাইয়াকে আশেপাশে খুঁজছি, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। গেল কোথায়? আমার ভয় লাগতে শুরু করলো, হাত পা কাঁপছে। গাড়ি যেখানে রাখা ছিল সেখানেই গেলাম, গাড়িতেও নেই। গাড়িটা দেখে আমি আরো ভয় পেয়ে গেলাম। গাড়ি নেই, ভাইয়া নেই, এমন একটা জায়গা, কোনো মানুষ নেই। ভাইয়া কোথায় গেল? আমাকে ফেলে চলে গেল না তো? আমাকে ভাইয়া এই শাস্তি দিল? ভয়ে আমি কেঁদে ফেললাম। এমন একটা নিরিবিলি জায়গা, আমি কিছুই চিনি না। পার্স আর ফোন গাড়িতে। এখন আমি বাসায় কি করে যাব? ভাইয়া আমার সাথে এমন করতে পারলো? আমি জোরে জোরে ভাইয়ার নাম ধরে ডাকছি। আমি এদিক সেদিক হাঁটছি আর ভাইয়াকে ডাকছি। কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গেছে। অচেনা জায়গায় আমাকে ফেলে চলে গেল। চিৎকার করে ডাকছি, রোদ ভাইয়া। অপরদিকে রোদ আইসক্রিম 7 আপ নিয়ে এসে দেখে ফুল নেই। ফুল যেখানে বসেছিল সেই জায়গা ফাঁকা। অজানা ভয়ে রোদের বুকে মোচড় দিয়ে ওঠে। আশেপাশে ফুলকে খুঁজতে থাকে আর আস্তে আস্তে নাম ধরে ডাকতে থাকে, কিন্তু খুঁজে পাচ্ছে না। খুঁজে না পেয়ে অস্থিরতায় ভুগছে, ছটফট করছে। ফুল, তুই কোথায়? হঠাৎ করেই ফুলের কান্না মিশ্রিত কণ্ঠে রোদ ভাইয়া ডাক শুনতে পেল। রোদ হাত থেকে সব ফেলে ফুলের কণ্ঠের শব্দের দিকে ছুটছে। ছুটতে ছুটতে থেমে যায়। ফুল অন্যদিকে ঘুরে হাতে জুতো নিয়ে দাঁড়িয়ে আছে। ফুলকে দেখে রোদের প্রাণ ফিরে আসে। মনে হচ্ছিল রুহুকেও নিয়ে গিয়েছিল। প্রাণহীন দেহটা নিয়ে মাত্র ছুটছিল। ফুলের মধ্যেও রুহু ছিল। ফুলকে দেখায় রুহুটা শরীরে ফিরে এলো। রোদ মৃদুস্বরে বলল, ফুল? আমি ঝিমিয়ে পড়া
চিরচেনা কণ্ঠস্বরে। ফুল শব্দটা শুনে পেছনে ঘুরে হাত থেকে জুতা ফেলে এক দৌড়ে রোদ ভাইয়ার বুকে ঝাঁপিয়ে পড়লাম। আমি দুহাতে তার টি শার্ট আঁকড়ে ধরে কাঁদতে কাঁদতে হিচকি তুলে ফেলছি। রোদ ভাইয়ার হাতের অস্তিত্ব আমার পিঠে অনুভব করছি। আমি কান্না থামাতে পারছি না। ফুল কি হয়েছে, কাঁদছিস কেন? ভয় পেয়েছিস? এই যে দেখ আমি আছি, ভয় পাস না। তুই কোথায় চলে গিয়েছিলি? আমি রোদ ভাইয়ার কথা শুনছি কিন্তু কান্নার জন্য উত্তর দিতে পারছি না। আমি ওভাবেই আছি। রোদ ভাইয়াও আমাকে কিছু জিজ্ঞেস করছে না, হয়তো আমার কান্না থামার জন্য সময় দিচ্ছে। আমি তার হৃদয় স্পন্দন অনুভব করছি, খুব জোরে হার্টবিট প্রবাহিত হচ্ছে। ফুল, আমি কিছুটা স্বাভাবিক হলাম। তারপর বুঝতে পারলাম আমি রোদ ভাইকে জড়িয়ে ধরে আছি। আমি তাড়াতাড়ি সরে গেলাম, চোখ মুছে ব্যস্ত হয়ে পড়লাম। কি হয়েছে? ভয় পেয়েছিস? তার কথায় আমার রাগ হলো। তুমি এত খারাপ কেন? আমাকে এমন এক জায়গায় একা ফেলে কিভাবে গেলে? আমি কত ভয় পেয়েছি জানো? বলেই আবার কাঁদতে লাগলাম। রোদ ভাইয়া কাছে এসে অপরাধী ভঙ্গিতে বলল, প্লিজ ফুল, আই এম সরি। আমি বুঝতে পারিনি এতটুকু সময়ে তুই ভয় পেয়ে যাবি। আমি ভেবেছিলাম তুমি আমাকে ফেলে চলে গেছো। আমার কথা শুনে উনি বোকা বনে গেলেন। এই বলত, আমি তোকে সাদে গাধি বলি? আমি তোকে এমন একটা জায়গায় ফেলে চলে যাব? হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট মি? এতটা খারাপ ভাবিস? তুমি বলেছিলে শিক্ষা দিতে এনেছি, তাই ভেবেছি। তাই ভেবে নিলি আমি তোকে এখানে ফেলে চলে যাব? আমি তো দোকানে গিয়েছিলাম, দেখলাম তুই মন দিয়ে পানিতে খেলছিস বাচ্চাদের মতো, তাই ডিস্টার্ব করতে যাইনি। আমাকে বলে তো যেতে পারতে। হ্যাঁ বলিনি, হয়তো বলা উচিত ছিল, তাই বলে এটা ভাববি? সেটাই তো। আমি এটা কিভাবে ভাবলাম? ভয়ে আমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি আমতা আমতা করে বললাম, আসলে ভয়ে আমার মাথা কাজ করছিল না। থাকবি না? বাসায় যাবি? বাসায় যাব। চল দাঁড়া, জুতা নিয়ে আসি তোর। আমি আনছি। আমি গিয়ে জুতা এনে পরে ভাইয়ার পেছনে হাঁটা দিলাম। গাড়িতে উঠে বসেছি, কিন্তু ওই ঘটনার রেশ এখনো কাটেনি। একটু পরপর ভেতর থেকে কেমন একটা নিঃশ্বাস বের হচ্ছে, একটু পরপর শরীর ঝাঁকি দিচ্ছে। ভাইয়া পানির বোতল এগিয়ে দিল। আমি একটু পানি খেয়ে গলা ভিজিয়ে নিলাম। মুখটা ধুয়ে ফেল। কিছু খাবি? না। আমি মুখটা ধুয়ে ভাইয়ার দিকে তাকালাম। মুখটা গম্ভীর করে রেখেছে, হয়তো ফেলে চলে গিয়েছিলেন। বলাতে কষ্ট পেয়েছে। এখন আমি কি করে ওনার কষ্ট দূর করব? অনেকক্ষণ পরে হঠাৎ ভাইয়ার ঠোঁটের কোণে হাসি ফুটল। আমি চোখ বড় বড় করে ওনার দিকে চাইলাম। ইয়েস, তুই আসলে ভাবিসনি আমি তোকে ফেলে চলে গেছি। তোর ভীত অবচেতন মন বলছিল আমি তোকে ফেলে চলে গিয়েছি, কিন্তু কোথাও না কোথাও তোর মনে বিশ্বাস ছিল আমি তোকে ফেলে যাইনি। তাহলে তুই আমাকে ডাকতি না। তাই তো, এটা তো আমি ভেবে দেখিনি। যদি ভাবতাম রোদ ভাইয়া চলে গেছে, তাহলে এতবার এত জায়গায় আমি কেন তার নাম ধরে ডাকছিলাম? আমার মুখেও এসব ভেবে হাসি ফুটল। ভাইয়া আমার দিকে তাকিয়ে আছেন। আমরা দুজনেই দুজনের দিকে তাকিয়ে আছি। সে এক সুন্দর পবিত্র অনুভূতি, না ফুরাক এ অনুভূতি। আমার আবারও ইচ্ছে করছে ভাইয়াকে একটু জড়িয়ে ধরি, কিংবা তার কাঁধে মাথা রাখি। আচ্ছা, আমি কি প্রেমে পড়ে যাচ্ছি? তার দিক থেকে চোখ ফেরাতে ইচ্ছে কেন করে না? ঝাঁকুনিতে ঘুম ভেঙে গেল। নড়ে চড়ে উঠতেই বুঝতে পারলাম ঘুমিয়েছিলাম গাড়িতে, আর গাড়ি বাড়ির সামনে এসে থেমেছে। কিন্তু আমি হেলে আছি কেন? ম্যাডাম, আপনি আরও কি ঘুমাবেন? আমাকে ম্যাডাম কে বলে? ঘুমে ঘুমে অনেক বছর কেটে গেছে। আমি অনেক বড় ফ্যাশন ডিজাইনার হয়ে গেছি। গাড়ি করে বাড়ি ফিরছি, আর আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে ম্যাডাম বলে ডাকছে। এমন নয় তো? মাথা তুলে অ্যাসিস্ট্যান্টের দিকে তাকালাম। এমা, এ তো রোদ ভাইয়া, আর আমি তার কাঁধে মাথা রেখে আরামসে ঘুমাচ্ছি। আমি চিৎকার করে ছিটকে পড়লাম। হচ্ছেটা কি আজ? বারবার ওনার গায়ে লেপটে যাচ্ছি কেন? আমি কাঁদো কাঁদো হয়ে রোদ ভাইয়ার দিকে তাকালাম। ভাইয়া হাসছে। এত হাসি কেন? সরি, আসলে ঘুমিয়ে পড়েছিলাম, কখন খেয়াল নেই। আর কিভাবে কি হয়েছে, আর ফর্মালিটি করতে হবে না। যেভাবে নাক ডাকছিলি। বলেই বাঁকা হাসলাম। আমি মুখ ভেঙচি কেটে বললাম, মিথ্যুক। ব্যাগ নিয়ে দৌড়ে চলে এলাম। আজ তুই আমাকে অনেক কিছু দিয়েছিস ফুলকলি। কবে একটু ভালোবাসবি? আমি যে তোর ভালোবাসার কাঙাল। আমি রুমে এসে আয়নার সামনে দাঁড়ালাম। নিজেকে নিজেই বকাবকি করছি। আজ আমার হয়েছে কি? আজকে কতগুলো লজ্জাজনক ঘটনা ঘটালাম। প্রথমে ভাইয়াকে উঠবি বানালাম, তারপর জড়িয়ে ধরলাম। গাড়িতেও ভাইয়াকে অন্যভাবে দেখলাম। তারপর তার কাঁধে মাথা রেখে ঘুমালাম। এই লজ্জা কই রাখি? অন্তত 7 দিন তার সামনে যাওয়া যাবে না। সত্যি সত্যি আমি আর রোদ ভাইয়ার সামনে যাই না। কেন জানি
ভীষণ লজ্জা লাগে। রিশাদ রোদ ভাইয়াকে দেখার পর আর আমাকে ডিস্টার্ব করে না। আজ ফেব্রুয়ারি মাসের 19 তারিখ। আগামীকাল আমার জন্মদিন, আর তার পরের দিন রোদ ভাইয়ার। এ বাড়িতে আমার জন্মদিন শুধু মা আর বাবাই মিলে নিজেদের মন মতো করে সেলিব্রেট করত। আর তার পরের দিন রোদ ভাইয়ার জন্মদিন উপলক্ষে বাড়িতে কাকাই গ্র্যান্ড পার্টি দিত। অনেক মানুষজন হই হুল্লোড় হতো ভাইয়ার জন্মদিনে। এবারও হয়তো তাই হবে। তখন আবার ভীষণ মন খারাপ হতো। এখন আর হয় না, ছোট ছিলাম তাই হয়তো খারাপ লাগতো। যাই হোক, এত বছর পর আবার রোদ ভাইয়ার জন্মদিন পালন করা হবে খুব ধুমধাম করে। 10টায় ডিনার, 11টায় ঘুমে আমার নিত্যকার জীবনের কথা। হঠাৎ ঘুমের মধ্যে মনে হচ্ছে কেউ ধীরে ধীরে আমার নাম ধরে ডাকছে, আর তার ধীর গতির নিঃশ্বাসের শব্দ হাওয়ায় ভেসে আসছে। আমার অচেতন মন বলছে কেউ একজন আমার খুব কাছে আছে, যে আমায় ডাকছে। আমি ধরফরিয়ে উঠে রোদ ভাইয়াকে দেখতে পাই। ডিম লাইটের আলোয় তার চেহারা স্পষ্ট, কালো পাঞ্জাবি পরে আছে। আপনি? মানে তুমি এত রাতে? তোকে কখন থেকে ডাকছি। কেন ডাকছো? এত রাতে কি দরকার হলো? বাড়ির সব ঠিক আছে তো? না, ডাকাত পড়েছে। আমি আতঙ্কিত হয়ে বললাম, কি ডাকাত? ভাইয়া কি বলছো? ডাকাত এসছে? এখন কি হবে? আমার ভয় লাগছে। আরে ছোট্ট বাবু, ভয় পায় না। তোর 19 বছর হয়ে গেছে আর তুই বাচ্চা নেই। বাচ্চাদের মতো করছিস কেন? আই এম জাস্ট কিডিং। আমি রেগে গিয়ে বললাম, রাত দুপুরে তুমি মজা করতে আসছো? নো বেব, ওঠ, বারান্দায় চল, তবেই বুঝতে পারবি। আমি উঠে বারান্দায় গেলাম। বারান্দায় কি আছে দেখার জন্য। দোলনায় বেলুন দিয়ে সাজানো, বারান্দায় রেলিংয়ে ক্যান্ডেল জ্বলছে। দোলনার সামনে একটা সেন্টার টেবিল, তাতে ছোট্ট একটা চকলেট কেক। কেকটা ছোট হলে অনেক সুন্দর। আমি অবাক হয়ে বললাম, এসব কে করলো? রোদ ভাইয়া মুখ বাঁকিয়ে বলল, কেন, আমাকে তোর চোখে পড়ে না? দ্য গ্রেট রেদওয়ান রোদ্দুর করেছে এসব। কখন করলেন? যখন তুই নাক ডেকে ঘুমাচ্ছিলি। আমি মুখ ভেঙচি কাটলাম। আর ভেঙচি কাটতে হবে না, তোর কথা অনুযায়ী বড় হয়ে গেছিস। 19 বছর হয়ে গেছে অলরেডি। 12টা 8 বাজে, কেক কাট। আমি খুশিতে গদগদ হয়ে দোলনায় বসে পড়লাম। তারপর ভাইয়া কেকের উপর মোম জ্বালিয়ে দিল। 19টা। আমি ফু দিতে দিব তখনই বলল, এই দাঁড়া, একটা ছবি তুলি। তোর পাগলের মতো আউলা ছাউলা চুল ঠিক কর। আমি মুখ বাঁকিয়ে চুল ঠিক করে বসলাম। ভাইয়া বিভিন্ন অ্যাঙ্গেল অসংখ্য ছবি তুলছে। এই মুহূর্তে ভাইয়াকে ফটোগ্রাফার মনে হচ্ছে। অবশেষে মোম নিভিয়ে কেক কাটলাম। মোম নেভাতে গিয়ে জান শেষ। কেক কাটার পর পড়লাম আরেক বিপদে। ভাইয়া হা করে বলল, কেক খাইয়ে দে। উনি কেন বারবার আমাকে এমন সিচুয়েশনে ফেলে? আমি বাধ্য হয়েই ভাইয়াকে কেক খাইয়ে দিলাম। কেক খাওয়া শেষে ভাইয়া বড় একটা রঙিন কাগজে মোড়ানো বাক্স আনলেন। তারপর বললেন, খোল। আমি বাক্স খুলে অনেকগুলো চকলেট আর ডিজাইনের উপর লেখা অনেকগুলো বই পেলাম। ভাইয়া আরেকটা বক্স আনলেন, তাতে অনেকগুলো আইসক্রিম বক্স। ভাইয়া বললেন, আইসক্রিম বক্সগুলো আমার রুমের ফ্রিজে রাখবি, নিচে রাখবি না। আমার রুমে রাখবি, যখন ইচ্ছে হবে এনে খাবি, বুঝলি ফুলকলি? আইসক্রিম দেখে আমার খুশি আর দেখে কে, কাউকে ভাগ দিতে হবে না। এতগুলো আইসক্রিম আমার, উফ কি মজা। এসব ভাবতে ভাবতে ভাইয়া ছোট্ট একটা বক্স আনলেন আমার সামনে। বক্স দেখে মনে হচ্ছে এতে ছোট কোনো অলংকার আছে। ভাইয়া বক্স খুলে আমার সামনে ধরলেন। তাতে সাদা রঙের একটা ব্রেসলেট, তাতে সাদা পাথর বসানো। অজান্তেই আমার মুখ দিয়ে বের হয়ে আসলো ওয়াও। আমার মুখে ওয়াও শুনে ভাইয়ার মুখ উজ্জ্বল হয়ে গেল। তোর পছন্দ হয়েছে? অনেক। ওহ গড, থ্যাংক ইউ। আমি যে কি টেনশনে ছিলাম, ভেবেছিলাম তোর পছন্দ হবে না। মেইলি এই জিনিস কখনো কিনিনি, কারো হেল্প নেইনি। উইদাউট হেল্প ভালোই কিনেছি বল। আমি কিছু বলছি না, তার মুখের এক্সপ্রেশন দেখছি, মুগ্ধতা নিয়ে দেখছি। এর আগে কাউকে এতটা মুগ্ধতা নিয়ে দেখিনি। হাত দে। কেন? তাহলে কি পায়ে পড়বি? পায়েই কেন পড়বো? তাহলে হাত দে, দেখি কেমন লাগে। বলেই আমার উত্তরের অপেক্ষা না করেই হাত ধরেন। হাত ধরায় আমার সারা শরীর কাঁপুনি ধরে গেল। তা কি তিনি খেয়াল করেছে? হয়তো না। ওনার কাজ শেষ করলেন, পরিয়ে দিলেন, তারপর বিভিন্নভাবে দেখে বললেন, পারফেক্ট। আমার দৃষ্টি হাতে নয়, ওনার দিকে। ভাইয়ার মুখ দেখে বুঝতে পারছি ওটা আমার হাতে পারফেক্ট হয়েছে। আগামীকাল তো আপনারও জন্মদিন, নিশ্চয়ই ধুমধাম করে সেলিব্রেট করবেন। উনি জবাবে মুচকি হাসি দিলেন, তারপর বলল, আমাকে কি গিফট করবি?
আমি ভেবে পাচ্ছি না কি দেয়া যায়, তাই বললাম আপনার কি চাই, যা চাইবেন তাই দিব। উনি খুশিতে গদগদ হয়ে বলল, যা চাইবো তাই দিবে? তবে একটা শর্ত। শর্তের কথা শুনে মুখ ভার করে ফেললো, তারপর বলল, কি শর্ত? যা চাইবেন 8,000 টাকার মধ্যে হতে হবে, কারণ এর বেশি টাকা আমার কাছে নেই। উনি আমার কথা শুনে হা হয়ে রইলেন, তারপর বলল, তোর গিফট তোর কাছে রাখ, লাগবে না আবার। গুড নাইট। বলেই উঠে চলে গেল। যা বাবা, আমি কি এমন বললাম? আমার কাছে যা আছে তাই তো বলবো, কিন্তু কি গিফট দেয়া যায় রোদ ভাইয়াকে? যেমন তেমন গিফট হলে তো হবে না, স্পেশাল কিছু হতে হবে। আমার বার্থডে এত সুন্দর করে পালন করলেন, আর তাছাড়া সে খুবই স্পেশাল আমার জন্য, গিফটও স্পেশাল হওয়া যায়। কিন্তু কি দেই? সকালে নাস্তা টেবিলে নাস্তা করছি, সবাই আমাকে বার্থডে উইশ করছে। রোদ ভাইয়া টেবিলে এসে বসলো। কাকিমা রোদ ভাইয়াকে বলল, এত বছর পর দেশে ফিরলি, কত শখ ছিল ধুমধাম করে তোর বার্থডে সেলিব্রেট করব। আর তুই বলছিস বার্থডে সেলিব্রেট করবি না? রোদ ভাইয়া বিরক্ত হয়ে বলল, মা, আমাকে কি তোমার বাচ্চা মনে হয়? আজকে রাত 12টার পর 25 বছর পূর্ণ হবে, আর আমি বাচ্চাদের মতো হ্যাপি বার্থডে টু করতে বম নিয়ে কেক কাটবো? বাচ্চাদের মতো বার্থডে পার্টি করে হাজার হাজার মেহমান ইনভাইট করবো? কোনো সেলিব্রেশন হবে না। ঠিক আছে, কিন্তু ছোটখাটো করে তো কিছু করা যায়, ছোট করে কিছু করি। রোদ ভাইয়া বিরক্তি প্রকাশ করে বলল, মা, তুমি কি আমার কথা বোঝো না? আমি বলেছি কোনো সেলিব্রেশন হবে না, ব্যাস হবে না। কাকিমা আর কিছু বললেন না। রোদ ভাইয়া অল্প খেয়েই চলে গেল। কাকিমা রাহাতকে জিজ্ঞেস করলো, রোদে কি হয়েছে রে? অনেকদিন যাবত আমার সাথে কথা বলে না ঠিক মতো, কিছু বললে রেগে যায়, কি হয়েছে ওর? ওই মা, আমি তো ঠিকই দেখছি, আমার সাথে তো নর্মাল। ভাইয়ার কি আর সেই বয়স আছে যে ফ্যামিলির সাথে কেক কেটে বার্থডে সেলিব্রেট করবে? আমিও খেয়াল করেছি রোদ ভাইয়া কাকিমার সাথে কিভাবে যেন কথা বলে। যাই হোক, বার্থডেতে কি প্রবলেম? আমি তো ভেবেছিলাম অনেক বছর আগের মতো বড় পার্টি হবে। শাওরিনের ফোন বেজে উঠল। সেই সিমে রাহাত ফোন করেছে। রাহাতের নাম্বার দেখে ঠোঁটে হাসি ফুটে ওঠে। না চেনার ভান করে ফোন পিক করে বলে, হ্যালো, হ্যালো মিস অজানা। হু ইজ অজানা? পরিচয় যেহেতু পাইনি তাই অজানা। আপনি কে? ভুলে গেলে? সেদিন অ্যাডভাইস দিলে। আমি রাহাত। ওহ, আপনি? সরি সেদিনের জন্য। আসলে কেউ এতগুলো মেয়ের ইমোশন নিয়ে খেলবে সেটা আমার পছন্দ না। আর যখন জানতে পারলাম আপনি এতগুলো মেয়ের সাথে, এত কিছু যখন জেনেছো এটাও জানো ওর কেউ আমার জিএফ নয়। তাতে কি প্রেম করার হয়? একজনের সাথে করুন, দুদিন এর সাথে দুদিন ওর সাথে, এত চক্কর চালানোর কি দরকার? তাতে তোমার কি? তুমি কি আমার প্রেমে পড়েছো নাকি? জি না। নিজেকে কি মনে করেন আমি আপনার ওই 10টা জিএফদের মতো সস্তা নই? আমি যার তার প্রেমে পড়ি না। আপনি 10টা কেন 20টা মেয়ের সাথে ঘুরুন, তাতে আমার পাপে কি? তোমার অনেক কিছু, নয়তো আমাকে বলতে না প্রেম করবে আমার সাথে। আমার কিছুই না, ফোন রাখেন। আজ হাজার লোক আমি নাকি ওনার সাথে প্রেম করব। ওকে ওকে, সরি, আমি জাস্ট মজা করছিলাম। অ্যাকচুয়ালি তোমাকে ট্রাই করছিলাম, তুমি ওদের মতো কিনা। সরি। আমি বাচ্চা একটা মেয়ে, প্রেমের বয়স আমার হয়নি, তাই আমাকে ট্রাই করার কিছুই নেই। তোমার বয়স কত? 17 বছর। ওহ, প্রেম করতে হবে না, ফ্রেন্ডশিপ করবে। শাওরিন মনে মনে বলছে, এই তো আসছো লাইনে, এখন তুমি আমার পেছনে ঘুরবা। ওকে, তবে সত্য আছে। কি শর্ত? আমাকে দেখতে চাওয়া যাবে না, ফ্রেন্ডশিপ মাত্র শুরু, ফোনের সীমাবদ্ধতা থাকবে। ওকে, ডান। নাও বাই। তোমাকে রাতে ফোন দেবো, আজকে আমার ভাইয়ের বার্থডে তাই বিজি আছি। ধন্যবাদ। রোদ ভাইয়া আমাদের সাথে বার্থডে সেলিব্রেট করতেছে। আমি রাহাত আর তহিন সারাদিন ঘুরেছি, খেয়েছি, সেলফি তুলেছি, অনেক মজা করেছি। রাতে ঘুমিয়ে আছি, হঠাৎ মনে হলো আমার রুমে কেউ এসছে। ঘুম ভেঙে গেলেও চোখ খুলিনি। আমি চোখ বন্ধ করেই বুঝতে পারছি এটা রোদ ভাইয়া। আজকাল আমি চোখ বন্ধ করেও রোদ ভাইয়াকে অনুভব করতে পারি, কিন্তু তিনি এত রাতে আমার রুমে কেন? আমি বুঝতে পারছি উনি আমার পাশে এসে বসছে, অনেকক্ষণ যাবৎ বসেই আছে। আমার চোখ খুলে জিজ্ঞেস করতে ইচ্ছে করছে কেন এসছে, কেন এভাবে বসে আছে। ভাবছি চোখ খুলে উঠে বসবো, কিন্তু তার আগেই উনি আচমকা আমার চোখের পাতায় ঠোঁট ছোঁয়ালেন। আমি আর চোখ খুলতে পারলাম না, নড়তেও পারলাম না। কি হচ্ছে বুঝতে পারছি না। ভাই আস্তে আস্তে বললেন, আমাকে তো কোনো গিফট দিলি না, আমি চোখে চোখে নিয়ে গেলাম। সরি মাই ডিয়ার ফুলকলি। উনি চলে গেলেন। আমি ধপ করে উঠে বসলাম। আমার সারা শরীর কাঁপছে, এসি রুমেও ঘামছি। এটা কি হলো রোদ ভাইয়া? কি করলেন? কেন করলেন? আমার মনে হচ্ছে
আমার দৃষ্টির বাইরে অনেক কিছু ঘটছে, আমার চিন্তাধারার বাইরেও অনেক কিছু চলছে যা আমি জানি না, আমার কাছে গোপন করা হয়েছে কিংবা আমাকে দেখানো হয়নি। নয়তো আমি দেখেও দেখতে চাইনি, বুঝতে চাইনি। সত্যি কি তাই রোদ ভাইয়া? না এমন কিছু যেন না হয়, তাহলে সব শেষ হয়ে যাবে আর এই ধ্বংসের কারণ হব আমি। আমি ভুল ভাবছি, সব ভুল। আমি যথাসম্ভব রোদ ভাইয়াকে এড়িয়ে চলছি, কেননা আমি কোনো ঝড়ের আভাস পাচ্ছি, যে ঝড়ের আঘাতে সব নিচ্ছিন্ন হয়ে যাবে। আমি রোদ। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।